চোখ বন্ধ থাকা অবস্থায় নড়ে চড়ে উঠল আশিক খান। আরোহী আলতো হাতে আশিক খানের গাল ছুঁয়ে দিল। আশিক খান চোখ মেলে তাকালেন। আরোহী আহত গলায় বলে, বাবা, তোমার এই অবস্থা? আশিক খান হাত বাড়িয়ে মেয়েকে ধরতে চাইলেন, তবে শরীরের শক্তি না থাকার কারণে ব্যর্থ হলেন। আরোহী নিচেই আশিক খানের হাত ধরল, করুণ গলায় বলে, তোমাকে হারিয়ে ফেলার ভয় হয় বাবা। আশিক খান জ্ঞান হারিয়ে ফেলেন। আরোহী গার্ডদের সাহায্যে আশিককে ধরে গাড়িতে শুইয়ে দিল। এটা আশিক খানের অফিস, এখানে শুধু মিটিং হয়, বড় কোনো ডিলের। তবে আজ হঠাৎ করেই বিপক্ষ দল বেশ ক্ষেপে যায় অজানা কারণে। তর্ক বিতর্ক শুরু হয়, এক পর্যায়ে তারা হাতাহাতি করতে লাগলো। পরিস্থিতিতে বেগতিক দেখে জ্যাক আরোহীকে কল করে, কারণ আশিক খানকে এখান থেকে সরানো যাচ্ছিল না, তাই তো আরোহীকে ডাকা। আশিক খান কারো কথা না শুনলেও আরোহীর কথা ফেলতে পারেন না, তাই তো জ্যাক তাকে ডেকেছে। তবে আরোহীর এমন রূপ কারো কাম্য ছিল না। আরোহী আশিক খানের মাথাটা নিজের কোলে নিয়ে নিল। ড্রাইভারকে তাড়া দিয়ে বলে, দ্রুত গাড়ি হাসপাতালের দিকে নিয়ে যান। ড্রাইভার সম্মতি জানিয়ে গাড়ি চালাতে আরম্ভ করল। আরোহী আশিকের রক্তে লাল হয়ে যাওয়া কপালে হাত রাখল। বুক ধুকপুক করছে তার। নিজের পিতার রক্ত দেখে নিজেকে শান্ত করতে ব্যর্থ, কিন্তু আরোহী ঠায় বসে আছে, সে ভেঙে পড়বে না। আরোহী আশিকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শক্ত চোখে বাহিরে তাকায়, মনে মনে বলে, আপনি তো এটাই চান যেন আমি দুর্বল হয়ে যাই, তাই না মিস্টার চৌধুরী? তবে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার এই চাওয়াটা কখনো সফল হবে না। আমি কখনো দুর্বল হব না, কখনো না। অন্ধকারাচ্ছন্ন রুমে এলোমেলো জিনিসপত্র। খালি রুমে আপাতত কেউ নেই। অন্ধকার রুমে পিংপতন নীরবতা বিরাজ করছে। কাজ ভেঙে মেঝেতে পড়ে আছে। ইজি চেয়ারে বসে মাথা নিচু করে আছে অধীর। হাত পা চেয়ারের হাতায় রাখা, আঙুল ছুঁয়ে ছুঁয়ে রক্ত টপ করে কাছের টুকরোর উপর পড়ল। হুট করে চোখ খুলে নিল অধীর। চোয়াল শক্ত থেকে হঠাৎ করেই শান্ত হয়ে গেল। হো হো করে হাসতে শুরু করলো সে। হাসতে হাসতে এক প্রকার পাগল হয়ে উঠল অধীর। চেয়ারে মাথা এলিয়ে দিয়ে অট্ট হাসিতে মেতে উঠল অধীর। চোখ মুখ খিচে বলে, The game is started, my love. আবারও হাসতে আরম্ভ করলো অধীর। হাসতে হাসতে রুমে থাকা বড় আয়নার দিকে নজর দেয়। অধীরের হিংস্র মুখশ্রী সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। অধীর ডানে বামে ঘাড় ঘুরিয়ে তাকায়। নিচের হাতের রক্ত দেখিয়ে হাসলো অধীর। হিসিয়ে অধীর বলতে লাগলো, এই ঘৃণার খেলা শুরুটা কে করেছিল তা তো জানোই। এখন এর শেষটা না হয় আমি করব, কি বলো? সামনে বসে থাকা কারোর সাথে কথাটা বলে অধীর। বসে থাকা ব্যক্তিটি মাথা নাড়ায়। অধীর উঠে দাঁড়ায়, শক্ত কঠিন গলায় বলে, আমি আশিক খানকে তিলে তিলে শেষ করব। ওদের আমি ছাড়বো না। তার মাঝে এলো আরোহী। সে তো একটা পুতুল, ওকে যেভাবে সবাই চালাবে ও ঠিক সেভাবেই চলবে। তখনই রাইমা পেছন থেকে বলে, তাই বলে কি আরোহীকে ছেড়ে দিবে? ও কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। আপনি কিছু বলছেন না কেন অধীরকে? অগত্য চুপচাপ বসে থাকলো। অধীর রাইমার দিকে তাকিয়ে বলে, আশিক খান আমার টার্গেট, আর কেউ নয়। রাইমা নাকচ করে বলে, না, পুরো খান বংশ আমাদের শত্রু। আরোহী থাকলে আমাদের সমস্যা হবে তো। অধীর বাঁকা চোখে তাকিয়ে বলে। সমস্যা হলে তো খেলায় মজা পাবো। রাইমার মুখটা কালো হয়ে গেল। রাইমা চায় না আরোহী অধীরের জীবনে ফিরে আসুক। সে চায় আরোহী অধীরের থেকে অনেক দূরে থাকুক, আর সে এটাই করবে। রাইমার সামনে বসে থাকা সে অজ্ঞাত ব্যক্তিটির দিকে করুণ চোখে তাকিয়ে আছে। অধীর শুভ্রকে ডাকে। শুভ্র এসে মাথা নত করে দাঁড়ায়। অধীর নিজের হাসি বজায় রেখে বলে, সব বড় বড় নিউজে এই খবর দিয়ে দাও যে দ্য টপ বিজনেসম্যান আশিক খানের গোপন ফ্যাক্টরির রহস্য ফাঁস হয়ে গিয়েছে। বাকিটা তারাই ভালো করে সামলে নেবে। রাইমা চোখ মুখ কুঁচকে বলে, এটা কোন গোপন ফ্যাক্টরি? অধীর ঘাড় ঘুরিয়ে তাকায়। রাইমা প্রশ্নের জবাবের আশায় চেয়ে আছে, তবে অধীর তার উত্তর না দিয়ে উল্টো বলে, আশিক খানের ধ্বংসের খেলা শুরু হয়ে গিয়েছে। শুনেছি হসপিটালে নাকি অ্যাডমিট করা হয়েছে। তো শুভ্র, আমার পক্ষ থেকে একটি উপহার তাদের পাঠিয়েছিস কি? শুভ্র বাঁকা হাসলো। অধীর বুঝে নিল। অধীর মনে মনে বলে, অধীর রায় চৌধুরীকে হাজার ধাক্কা দিয়েও মাটিতে ফেলতে পারবে না সুইট হার্ট। বাট মাই লাভ, তুমি তো এক ধাক্কাই সামলাতে হিমশিম খাবে। সো স্যাড ডিয়ার। শয়তানি হাসি ফুটে উঠল অধীরের ওষ্ঠে। তার মাথায় বিরাট কিছু চলছে তা বুঝতে বেগ পেতে হলো উপস্থিত কারোই। হসপিটালের করিডোরে বসে আছে আরোহী।
চোখ মুখ শক্ত হয়ে আছে। তার পাশেই কেয়ান আর আবির দাঁড়িয়ে আছে। আরোহীর মুখের ভাব দেখে তার মনের অবস্থাটা কেউ বুঝতে পারছে না, বরং মনে হচ্ছে আরোহী রেগে আছে। বলা হয় নরম মনের মানুষ যখন শক্ত হয় তখন তাকে কোনোভাবে ভেঙে দেওয়া সহজ হয় না। আরোহীর বেলায়ও তাই শক্ত হৃদয় নিয়ে মাথা নিচু করে বসে আছে, নজর তার মাটির দিকে, কিন্তু ভাবনা তার অন্যথায়। হাতের ভাঁজে এখনো আশিক খানের রক্ত লেগে আছে। কেয়ান বেশ সময় চুপ ছিল, কিন্তু এখন সে বিরক্ত। আবিরের দিকে তাকিয়ে দেখে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বাবা আঘাত পেয়েছে, এতে তার কোনো মাথা ব্যথাই নেই। ঠিক এমন হবে কেয়ান সেটা জানতো। আবিরকে সে ছোটবেলা থেকেই চেনে এবং জানে আরোহীর মতো করে বাবার প্রতি তার কোনো ফিলিংস নেই। কেন এই কারণটা অজানা। কেয়ান নড়ে চড়ে হাঁটা দিল। আরোহী পাশে ধপ করে বসে বলে, ধুর মশাই, এত সময় ধরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে ক্লাসে গণিত না করার জন্য স্যার আমাদের দাঁড় করে পানিশমেন্ট দিয়েছে। এখন বেশি পটপট করলে আমিও তোমাকে পানিশমেন্ট দেব, বলে রাখলাম। আরোহীর গম্ভীর গলার কথা শুনে কেয়ান আর চোখে তাকিয়ে বলে, তো কি করবে বলো? এখন কি পানিশমেন্ট সে কোনো অংশে কম দিয়েছো নাকি শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছো? আরোহী বিরক্ত চোখে তাকালো কেয়ানের দিকে। কেয়ান এতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আরোহীকে ধাক্কা দিয়ে তার স্থানে বসতে বসতে বলে, নিজে তো মহারানীর মতো আরাম করে বসে আছো, আর আমি কত সময় ধরে দাঁড়িয়ে আছি। আরোহী চেঁচিয়ে বলে উঠল, এটা আমার চেয়ার, আমি এখানে বসেছি, তুমি কেন বসলে? তাও আমাকে ধাক্কা দিয়ে। কিয়ান বিদ্রোহী কণ্ঠে বলে, এখানে কি চেয়ারের অভাব পড়ছে নাকি? যে কোনো একটাই বসে পড়ো। আরোহীর রাগী গলায় বলে, আমারও তো সেই কথা, এখানে কি চেয়ারের অভাব পড়েছে নাকি? যেটা খুশি বসে পড়তে, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন বসলে? কিয়ান আরোহীর দিকে একটু ঝুঁকে বলে। পড়েছিল। আরোহী না বুঝে বলে, কি? চেয়ারের অভাব। একটু থামলো কিয়ান। আরোহীর উপর আরো একটু ঝুঁকে বলে, আর অভাব পড়ছে কেন জানো? আরোহী জিজ্ঞাসু গলায় বলে। কেন? কিয়ান আঙুল আরোহীর দিকে তাক করে বলে, কারণ তুমি মোটি মহিলা, এতটাই জায়গা নিয়ে বসে আছো যে অন্য কারো বসার স্থান নেই। আরোহী গোল গোল চোখ করে কিয়ানকে দেখল, একবার নিজেকে ভালো করে দেখে নিল, অতঃপর টেরা চোখে তাকিয়ে বলে, আমি মোটা? কিয়ান মাথা ঝাঁকিয়ে একগাল হাসি নিয়ে বলে, নো মাই ডিয়ার, তুমি মোটি নও, তুমি তো মোটি। আরোহী চেঁচিয়ে বলে। হোয়াট ইউ সে? কিয়ানকে ধরতে যাবে তখনই কিয়ান উঠে দৌড়ানো শুরু করলো। আরোহী উঠে তাকে তাড়া করতে করতে বলে, কিয়ান, জিয়ান, দাঁড়াও বলছি। আমি মোটি, দাঁড়া বলছি। কিয়ান হাসতে হাসতে বলে, আমাকে কি পাগলে কামড়েছে যে তোমার মতো মোটির ধরা দিব? পরে তো আমার ঘাড় মটকে দিবে। তোর বিয়ে আমি দিচ্ছি, দাঁড়া বলছি। ভাইয়া, ও কি সব বলছে? আবির চুপচাপ এত সময় দাঁড়িয়েছিল। কিয়ানের দৌড়ানোর ভঙ্গি দেখে হাসতে লাগলো আবির। আরোহী আবিরের কাছে নালিশ দিল। আবির আরোহীকে বলে, ও তোকে মোটা বললো আর তুই তাতে রাগও করলি? তুই কি মোটা নাকি? না। তাহলে রাগ করার কি আছে? কিয়ান দাঁড়িয়ে পড়ে, দূর হতে বলে, না সরি, ভুল হয়ে গিয়েছে, ও মোটা না, ও হচ্ছে চিকনি, এতটাই চিকন যে ফু দিলেই উড়ে যাবে। আরোহী চেঁচিয়ে বলে, দে, ফু দে। এরপর যদি উড়ে না যায় না, তাহলে কিন্তু তোর খবর আছে। আরোহীর অহেতুক রাগ নিয়ে বিরক্ত, নিজের উপর বিরক্ত সে। চেয়ারে ধপ করে বসে পড়ল আরোহী। হঠাৎ চোখ টলমল হয়ে ওঠে তার, কিন্তু সেই টলমল হয়ে ওঠা চোখের পানির কারণটা তার অজানা, বেশ অজানা। হয়তো তার মন জানে, তবে মস্তিষ্ক সেই কারণকে গ্রহণ করতে চাইছে না। আবির আরোহীর সামনে বসল। আরোহী চাইল ভাইয়ের দিকে। আরোহী শক্ত গলায় বলে, আমি মোটেও ভেঙে পড়িনি। বিপদের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার মধ্যে আছে ভাইয়া, কিন্তু মনটা কেমন অস্থির অস্থির করছে। কিয়ান পাশে এসে বসে বলে, তা তো করবেই, সকাল হলে কিছু খেলে তো? আরোহী আর চোখে তাকায় কিয়ানের দিকে। কিয়ান তা দেখে বলে, সে মাত দেখো পাগলি, পেয়ার হো যায়গা। কিয়ানের কথায় আরোহী ভ্যাবাচাকা খেয়ে যায়। আবির হেসে দেয়, নিজের মাথার চুলগুলোতে হাত দিয়ে পেছনের দিকে ঠেলে। ইয়েস ইয়েস, আই নো আই অ্যাম হ্যান্ডসাম, তাই বলে এইভাবে দেখবে? নজর লেগে যাবে তো। আরোহী অবিশ্বাস্য গলায় বলে, সত্যি অবিশ্বাস্য, এত সিরিয়াস মুহূর্তে এই জিয়ানের এমন ফানি কথা বলতে হবে? কিয়ান কিঞ্চিত রাগ নিয়ে বলে, হেই বেবস, ডোন্ট কল মি জিয়ান, মাই নেম ইজ কিয়ান, ওকে? আরোহী বার্তা দিল না। ডাক্তার এসে দাঁড়ায় তাদের সামনে।
আরোহী উঠে দাঁড়ায়, সাথে আবির আর কেয়ানো। আরোহী চিন্তিত সুরে বলে, ডক্টর, আমার বাবা ঠিক আছে তো? জি, তেমন কোনো বিষয় ক্ষতি হয়নি ওনার। সামান্য মাথায় আঘাত পেয়েছে, ব্যান্ডেজ করে দিয়েছি আর ব্যথার ওষুধ লিখে দিয়েছি। ব্যথা করলে এটা ওনাকে দিবেন। এক্সকিউজ মি। ডাক্তার চলে যায়। আরোহী আশিক খানের কেবিনে যায়। বেডের উপর চোখ বুজে শুয়ে আছে আশিক খান, মাথায় সাদা রঙের ব্যান্ডেজ। আরোহীর বাবার পাশে গিয়ে দাঁড়ায়। আশিক চোখ বন্ধ রাখা অবস্থায় বলেন, এটা তো সামান্য ব্যথা, তবে এর থেকেও বড় ব্যথা কোথায় লেগেছে জানো প্রিন্সেস? আরোহীর জবাবের অপেক্ষা না করে তিনি আবার বলেন, আমার আত্মসম্মানে। দুষ্টু লোকেদের আত্মসম্মান থাকতে নেই মিস্টার খান। এমন কথা শুনে আশিক খান সহ আরোহী দরজার দিকে তাকায়। তাকাতেই চমকে ওঠে দুজনে। সামনে হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। চমকে যাওয়ার মতোই কথা। আরোহী শুভ্রকে দেখে বলে, তুমি এখানে? শুভ্র ভদ্রতার সহিত আশিক খানের সামনে ফুলের তোড়াটা রাখল। আরোহীর দিকে তাকিয়ে বলে, জি ম্যাম, আমার বস আমাকে পাঠিয়েছে। আরোহীর রাগী গলায় বলে, কাটা খায় নুনের ছিটা দিতে? কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া হয়নি ম্যাম। আগে স্থানটা কাটুক, তারপর না হয় নুনের ছিটা দেবেন আমার বস। কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমি কিছু বলতে চাই না ম্যাম, যা বলার তা সবাই বলবে। মানে? শুভ্র আর কিছু বলে না, সোজা দরজা দিয়ে বের হয়ে যায়। শুভ্র বেরিয়ে যাওয়ার পর মুহূর্তেই জ্যাক হন্ততন্ত হয়ে কেবিনে প্রবেশ করে। আশিক তা দেখে বলে, কি হয়েছে জ্যাক? জ্যাক কিছু না বলে টিভি অন করলো। টিভির প্রথম নিউজ চ্যানেল অন করতেই চমকে ওঠে সবাই। আরোহী অবাক গলায় বলে, এসব কি বাবা? আশিক নিজেও বেশ অবাক হয়েছে। টপ নিউজের হেডলাইনে স্পষ্ট লেখা উঠেছে, দেশের টপ বিজনেসম্যানের গোপন রহস্য ফাঁস হয়ে গেল। আশিক খান নিজের ভালো মুখোশের পেছনে লুকিয়ে রেখেছেন এক অন্ধকার রাজ্যের রহস্য। সবার সামনে থাকা ভালো আশিক খান গোপনে অস্ত্র পাচার করে থাকেন ভিন্ন দেশে। নিজের এই কালো ব্যবসা এতদিন ধরে গোপনে রেখেছেন তিনি। গতকাল রাতে এক ইনফরমার পুলিশ বাহিনীকে এর খোঁজ দিতেই সেখানে উপস্থিত হন পুলিশ ফোর্স। রাতে সেখান থেকে উঠে আসে অসংখ্য মাল। আরোহীর মাথায় কিছুই ঢুকছে না। আশিকের দিকে তাকাতেই আশিক বলে, এইসব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমার উপরে প্রিন্সেস, বিশ্বাস করো আমার উপরে। আরোহী কিছু মুহূর্ত ভেবে বলে, আমি জানি বাবা, এসব কে করেছে। তখনই দরজা ঠেলে ভেতরে আসলো আবির। তবে তার মুখ বেশ কঠিন, শক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সে। তার পেছনে পেছনে আসলো দুজন কনস্টেবল। আবির শক্ত গলায় বলে, মিস্টার আশিক খান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অতবাক আরোহী। আশিক বেশ ভরকে যায়। হঠাৎ এমন কিছু একটা হবে, এটা তার কাম্য ছিল না। আরোহী তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে বলে, ভাইয়া, ভাইয়া তুমি কি বলছো এসব? তুমি নিজের বাবাকে অ্যারেস্ট করবে? তুমি তো জানো এই সব মিথ্যা, তাই না? আর বাবা শরীরটা দেখো ভাইয়া। আবির কঠিন গলায় বলে, দেখো আরোহী, এটা আমার কাজ। আমি পুলিশ হিসেবে কাউকে ছাড় দিই না। অন্যায় তো অন্যায়, আইন কাউকে ছাড়ে না, নিজের বাবাকেও না। আর কোনটা সত্যি কোনটা মিথ্যা সবটা আদালতে হাজির করার পর হবে। এখন আমি আমার ডিউটি করছি, আমাকে বাধা দিও না প্লিজ। আরোহী মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, তুমি বাবাকে এভাবে নিয়ে যেতে পারো না। উনি আমাদের বাবা। হরু, সামনে থেকে সরে যা, আমাকে আমার কাজ করতে দে। ওনাকে অ্যারেস্ট করো, যাও। আরোহী চেঁচিয়ে বলে, কখনোই না, আমি আমার বাবাকে নিয়ে যেতে দেব না। আরোহী আশিকের সামনে গিয়ে দাঁড়ায়, সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে কেউ কিছু করতে পারবে না বাবা, আমি সব ঠিক করে দেব। দেখো। আশিককে ধরে দুইজন বাহিরের দিকে রওনা দিল। আরোহী বাধা দিতে নিলেই আবির শক্ত গলায় বলে, একজন পুলিশের কাজে বাধা দিতে এলে আপনাকে অ্যারেস্ট করব। আরোহী তাজ্জব বনে যায়। কিছু বলতে গেলে কেয়ান তাকে ধরে নেয়। কেয়ান আরোহীকে বলে, আরোহী প্লিজ এখন কিছু বলো না, সবটা পরে দেখছি, ওনাদের নিজের কাজ করতে দাও। আবিরকে কেয়ান বলে, অফিসার, আপনি আপনার কাজ করুন, কেউ আপনাকে বাধা দিবে না। আরোহী মাথা ঝাঁকিয়ে বলে, প্লিজ কিয়ান, ছাড়ো আমাকে। আমার বাবাকে ওনারা নিয়ে যাচ্ছে, তো ছাড়ো আমাকে। কেয়ান আরোহীর বাহু ধরে টেনে নিয়ে যায়। আরোহী চিৎকার করে, ছাড়ো আমাকে, ছাড়ো। কেয়ান আরোহীকে দিল এক ধমক। এই মেয়ে চুপ। আরোহী চুপ করে যায়। কেয়ানের দিকে তাকিয়ে বলে, ওরা আমার বাবার উপর মিথ্যা মামলা দিল আর তুমি চুপ করে থাকবে?
না, তুমি চুপ করে থাকবে না, তুমি সত্যিটাই জানবে আর দেখবে মামাকে বের করতে হবে। এখন তুমি যদি চিৎকার চেঁচামেচি করো তাতে কিছুই হবে না, বরং তোমার নিজের শরীর খারাপ পড়বে। এখন শান্ত হয়ে যাও, তুমি ভাবো কি করবে। জ্যাক কিয়ানের কথায় সায় দিয়ে বলে, উনি ঠিকই বলেছেন, আপনি শান্ত হন আর এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজুন। আরোহী জ্যাকের দিকে তাকায় শান্ত গলায় বলে, যেই ফ্যাক্টরির কথা বলছে সেটা কোথায়? স্যার আপনার এই গোপন ফ্যাক্টরির কথা লুকিয়েছিল এতদিন? সাংবাদিকরা আশিক খানকে ঘিরে আছে। আশিক খান মাথা নত করে আছেন। তাকে আড়াল করে আছে দুজন পুলিশ। তারা বাধা দিচ্ছে সাংবাদিকদেরকে। তবে তারা শুনলে তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে তারা। আশিক খান কোনো কথা বলছেন না, চুপচাপ চলছেন সামনের দিকে। টিভির পর্দায় এমন দৃশ্য দেখে অট্ট হাসিতে মেতে উঠল অধীরের শরীর। হাসতে হাসতে সোফায় মাথা এলিয়ে দিল সে, কিন্তু হাসি যেন কিছুতেই না থামছে। পুরো রুমে শুধু অধীর একা। তার সামনেই টিভি চলছে, যেখানে আশিক খানের সঙ্গে সাংবাদিকের সম্মেলনের দৃশ্য স্পষ্ট। আশিক খানের নত মস্তিষ্কের দৃশ্য অধীরের মন কেড়েছে দারুণ। খুশিতে তার নাক মুখ দিয়ে উপচে পড়ছে। হাসতে হাসতে হাঁপিয়ে উঠেছে সে, তবুও থামবার নাম নেই। অধীর হঠাৎ শক্ত মুখ করে নেয়, কঠিন গলায় বলে, এখন খেলা জমবে, দারুণভাবে জমবে। মাথাটা সোফায় এলিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আমাকে ভেঙে ফেলার ক্ষমতা এখনো কারো হয়নি। এই জগতে এমন কেউ নেই যে আমাকে টক্কর দেবে। আছে একজন। চোখ খুলে তাকায় অধীর। রাইমার দরজা খুলে তার সামনে এসে দাঁড়ায়। অধীর ভ্রু কুঁচকে বলে, কে? রাইমা না চাইতেও বলে। আরোহী। অধীর পাত্তা না দিয়ে বলে, মজা করিস নাকি? রাইমা জোর গলায় বলে, আমি মোটেও মজা করছি না, তোমাকে টক্কর দেওয়ার মতো একজন এসে পড়েছে। টিভি দেখো। অধীর টিভিতে চাইল, যেখানে স্পষ্ট দেখা মিলল কিছু একটা। রাইমা বলে, কি হলো, চুপ করে কেন? দেখো, যাকে তুমি মামলা দিয়েছো সেই মামলাকে মিথ্যা প্রমাণিত করে জেলে যাওয়ার আগেই তাকে ছাড়িয়ে নিয়েছে। এমনকি হসপিটাল এরিয়া বাইরে যেতে দেয়নি তাদের। তার আগেই সব প্রমাণ জোগাড় করে আরোহী আশিক খানকে ছাড়িয়ে নিয়েছে। আর অধীর চোয়াল শক্ত করে বলে, আর কাটা খায় কিভাবে নুনের ছিটা দিতে হয় তাও দেখিয়ে দিল। আজ রাত খান বাড়িতে বিশাল পার্টির আয়োজন করেছে সে। বলতে পারো এই পার্টিটা আশিক খানের বেকসুর খালাস হওয়ার খুশিতে রাখা হয়েছে। যাবে? রাইমা ভেবেছিল অধীর রেগে যাবে কিংবা ভাঙচুর করবে, তবে তাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করে অধীর হাসতে লাগলো। এই হাসিটা রাইমার শরীরের কাটা দিয়ে উঠল। হঠাৎ অধীর হাসছে কেন, বিষয়টি বুঝতে পারল না রাইমা। অধীরের দিকে প্রশ্নসিক্ত নয়নে চেয়ে রইল। অধীর রাইমাকে দেখে দাঁতের দাঁত চেপে বলে, এখন তো আরো বেশি মজা হবে। যদি আমি তাদের এমনিতেই হারিয়ে ফেলি তাহলে কি হবে বলো তো? একটুও মজা পাবো নাকি? কয়েকজন মরবে, কয়েকজনকে মারবে, তারপর খেলায় ফিরবো। রাইমা নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, মা। মা ছোট শব্দ, তবে মনের মধ্যে ঝড় তুলে দিল অধীরের। চোয়াল শক্ত হয়ে এসেছে হঠাৎ করেই তার, এতটা শক্ত যে তার কপালের রগগুলো স্পষ্ট। রাইমা হাঁটু ভেঙে তার সামনে বসে পড়ল। অধীরের দিকে তাকিয়ে ছলছল চোখে বলে, কথা দাও আমাকে, জয় নিয়েই ঘরে ফিরবে, মায়ের প্রতিশোধ নেবে। আমি যা সহ্য করেছি তার কেউ না সহ্য করুক। প্লিজ, আমি চাই তুমি জয় নিয়ে ফিরো। অধীর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। ম্যাম প্লিজ উঠবেন না, টেস্টগুলো করে নেই একটু। প্রচুর মাথা ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। এক হাত কপালে রেখে আবারও শুয়ে পড়ল সে। চোখ বুঝে বার কয়েক নিঃশ্বাস নিল সে। লম্বা প্রতিটা নিঃশ্বাস জানান দিচ্ছে মেয়েটা বড্ড ক্লান্ত। সারাদিনের ক্লান্তি এসে হানা দিয়েছে শরীরে। হাত পা ঝিমঝিম করছে তার। কয়েকবার বমির ফলে এখন নিশক্তি হয়ে পড়ে আছে। আরোহী পিটপিট করে চোখ খোলে। চারপাশে চোখ বুলিয়ে বুঝতে চেষ্টা করলো সে কোথায়। কয়েক মিনিট এভাবে থেকে বুঝে নিল সে কোথায়। মাথায় হাত দিয়ে উঠতে চাই সে। কেয়ান ছুটে এসে আরোহীকে অস্থির করায় বলে, আরু আরে ওকে নাও। আরোহী কেয়ানের অস্থির মুখটা দেখে বলে, কি হয় হয়েছে? আরোহী কাঁপা কাঁপা কণ্ঠের কথা শুনে সে আরো দ্বিগুণ উত্তেজিত হয়ে ওঠে। কেয়ান ডাক্তারকে বলে, ডক্টর আপনি কি চেক করলেন? দেখুন ও এখনো ঠিকমতো কথা বলতে পারছে না। কেয়ান ডক্টরের সাথে কথা বলছিল। আরোহী মাথা এলিয়ে আবার পড়ে যেতে নেয়। কেয়ান আরোহীর মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরে। চোখ বুঝে নিল আরোহী। ধীরে ধীরে সবটা মনে পড়ল। আরোহী মাথা তুলে কেয়ানকে বলে, বাবা কোথায়?
কিয়ান ভ্রু কুচকে আরোহীকে একবার দেখে বলে। তোমার অবস্থা আগে দেখো, তারপর বাবার চিন্তা করো। আরোহী পাত্তা না দিয়ে বলে। বাবা কোথায় এটা বলো আগে। কিয়ান বিরক্ত নিয়ে বলে। আছে আছে, তোমার বাবা আছে, বাড়িতে আছে উনি। ও আরোহীর মাথা আবারও ঘুরে উঠল। ডাক্তার কিয়ানকে বলেন। আপনি একটু বাইরে যান, আমি ওনাকে দেখব। কিয়ান যাওয়ার আগে আরোহীকে বলে। এই মেয়ে চুপচাপ শুয়ে থাকবে আর ডাক্তারকে দেখতে দিবে, উনি যা বলবে তাই শুনবে, ওকে? আরোহী খানিকটা হাসলো মনে মনে। কিয়ান তাকে বাচ্চাদের মতো ট্রিট করছে। আরোহী পাত্তা না দিয়ে ভাবল। তখন হসপিটাল থেকে বের হয়ে জানতে পারলো সব। জ্যাক নিচে গিয়ে সব প্রমাণ নিয়ে এসেছে। আশিক খানকে জেলে নেওয়া আগেই ওনার রেহাই হয়ে গিয়েছে। রেহাই হয়ে যাওয়ারই কথা, কারণ জ্যাক যেসব প্রমাণ উপস্থিত করেছে তার কাছে কোনো তথ্যই টিকতে পারবে না। আর তাই হলো, হসপিটালের বাহিরেই আবির আশিক খানকে ছেড়ে দেয়। আরোহী তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। বাবাকে জড়িয়ে ধরে সে। আশিক মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন। তুমি সত্যিই আমার মেয়ে, খান বাড়ির মেয়ের। তা না হলে কি এত তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করতে পারতে বলো? থ্যাংক ইউ প্রিন্সেস। আরোহী নাকচ করে বলে। না বাবা, আমি কিছু করিনি, সব জ্যাক করেছে। তা তো সেই কবেই। আরোহী আশিক খানকে বলে। বাবা এইসব কি করলো? আশিক খান শক্ত গলায় বলেন। তা এখনো বুঝতে পারোনি তুমি প্রিন্সেস? আরোহীর চোখের সামনে অধীরের অবয়ব এলো। প্রথমে ভালো লাগা কাজ করলেও পর মুহূর্তেই তীব্র ঘৃণা তাকে তিরস্কৃত করল। আরোহী মনে মনে বলে। যে মানুষটি আমাকে কষ্ট দিয়ে সুখ খুঁজে পায়, তাকে অনুভব করে আমি কেন শান্তি খুঁজে পাই? তাকে তো আমি ঘৃণা করি, তাই না? তাহলে নিজের মধ্যে কেন তাকে জড়িয়ে ধরি? কেন? আরোহী মাথা নাড়িয়ে বলে। আমি বুঝতে পেরেছি বাবা, কে করেছে এটা। সবটা পরে দেখা যাবে, তুমি যাও এখন। আর তুমি? আরোহী মিষ্টি হেসে বলে। অফিসে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে তো। এতদিন তো একা একা সবটা করেছো, এখন না হয় আমাকে করতে দাও। আশিক খান হাসলেন। এরপর কিয়ানকে উদ্দেশ্য করে বলেন। তবে তুমি একা যাবে না, তোমার সাথে কিয়ানও যাবে। কিয়ান প্রিন্সেসের খেয়াল রাখবি কিন্তু। ওকে মামু, তোমার প্রিন্সেসকে প্রিন্সেস বানিয়ে রাখবো আমি। আশিক খান আর গাড়ি করে চলে যান। আবিরের মুখটা কেমন যেন হয়ে আছে। আরোহী তা দেখে বলে। আবির এলিয়ে যাওয়ার ভঙ্গিতে বলে। কিছুই না, আচ্ছা চল তোদের দুজনকে অফিসের সামনে দিয়ে আসি। না থাক, লাগবে না, তুমি যাও, আমরা হেঁটেই যেতে পারবো। কিয়ান তা শুনে চমকে বলে। কি বলবে তুমি? হেঁটে যাব? তাও আমি? না মানে কিয়ান হেঁটে যাবে? আরোহী আর চোখে তাকিয়ে বলে। কেন, কানে কি কম শোনো নাকি? আমি আর তুমি হেঁটেই যাব। আর তুমি না বলেছিলে যে আমি মোটা, তাই এখন হেঁটে হেঁটে চিকন হব। চলো। নো নো, আমি হেঁটে গেলে রাস্তার মেয়েরা আমাকে নজর দেবে। আমি যেই হ্যান্ডসাম ছেলে, পরে আমি যাদের কালো নজরে যদি কালো হয়ে যায় তাহলে কি হবে বলো তো? আরোহী বিরক্ত হয়ে বলে। তুমি আর মানুষ হবে, চলো। কিয়ান না বলে। আরোহী কিয়ানের হাত ধরে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলো। কিয়ান তো রীতিমতো লাফালাফি করছে। ছাড়ো ছাড়ো আমাকে। আরোহী কিয়ানের কলার চেপে ধরে নিয়ে যাচ্ছে। কিয়ান এবার চেঁচিয়ে বলে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে দেখো দেখো সবাই, এই গুন্ডি মাস্তানি মেয়ে আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও। কিয়ানের চিৎকার শুনে রাস্তার কিছু লোক তাদের দিকে তাকিয়ে আছে। আরোহী তা দেখে দিল কিয়ানকে এক ঝাড়ি। এই চুপ, একদম চুপ। এমন বাংলা সিনেমার নায়িকাদের মতো চেঁচামেচি করছো কেন? আর কি বললে? আমি গুন্ডি মাস্তানি? কিয়ান মাথা দুলিয়ে বলে। হ্যাঁ। আরোহী তেরে গিয়ে বলে। দেব এক চর। কিয়ান নিজের দুই গালে হাত দিয়ে মুখটা পিছিয়ে নিয়ে বলে। আমার এমন সুন্দর গালে হাত দিও না, কালো হয়ে যাবে তো। আরোহী বাঁকা চোখে তাকিয়ে বলে। যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। হোয়াট ইজ পিয়ার? তোমার চিন্তা হবে না তা। এখন চেঁচামেচি বন্ধ করে চলো আমার সাথে। কিয়ান আর কথা বাড়ায় না। সে জানে বেশি কিছু বললেই আরোহী তেরে আসবে। তাই ভদ্রলোকের মতো আরোহীর পিছু পিছু হাঁটতে লাগলো সে। আরোহী হাঁটছে রাস্তায়। অফিস বেশ দূরে নয় তাদের, তাই হেঁটে যাচ্ছে সে। এই দীর্ঘ কয়েকটি দিন তার বেশ ভারী গিয়েছে। একা একা রুমের মধ্যে বসে কাটিয়েছে দিনের অর্ধেকটা সময়।
মন খারাপ করে বসতে দিত না আবির। আর কয়েকদিন পর তো এই কেয়ার নাম বিপদটা তার কপালে জুটল। আসার পর হতেই কিছু না কিছু করে তাকে জ্বালিয়েছে এই ছেলেটা। আরোহী জানে, সবটাই জানে, সবাই তার মনকে ভালো করার জন্য এসব করছে। আরোহী সবাইকে এটা দেখায় যে সে কতটা শক্ত, কতটা কঠিন। তার একটু মন খারাপ হয় না, বরং সে অনেক খুশি। কিন্তু আদৌ কি আরোহী খুশি? আদৌ কি তার মন খারাপটা দূর হয়েছে? হাঁটতে হাঁটতে হঠাৎ করেই রাস্তার মাঝে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে গেল। আরোহীর পা দুটো কয়েক মুহূর্তের জন্য সেখানে স্থগিত রইল। মস্তিষ্কের নিউরন কেঁপে উঠল, বলে উঠল। কে ছিল গাড়িতে? চোখ বন্ধ করে দিল আরোহী। কয়েক মুহূর্ত পিছিয়ে যায় সে। হৃৎপিণ্ডের ধরাস ধরাস শব্দ শুনতে পেল আরোহী। গাড়িটি ধীর গতিতে এগিয়ে আসছে, আর তার মধ্যে গম্ভীর মুখে বসে আছে একজন সুদর্শন যুবক, যার পরেছিল সম্ভবত কালো পোশাক, যেটা সে বেশিরভাগ সময় পরে থাকে। তার কানে ফোন লাগিয়ে খুবই দ্রুততার সহিত কথা বলছিল। আরোহী চোখ খুলে তাকায়। শব্দ করে দম ফেলল সে। শরীর অবশ হয়ে আসছে ক্রমাগত তার। আরোহী শুকনো একটা ঢোক গিলে। অধীর, আমার ডেভিল হাজবেন্ড। বক্ষস্থলের মাঝে ক্ষীণ ব্যথার সংযোগ হতেই আরোহীর শ্বাসকষ্ট উঠে যায়। নিঃশ্বাস ক্রমাগত ভারী হয়ে এলো তার। চোখ টলমল করলো। নিজের মধ্য থেকে নিজেকে হারিয়ে ফেলছে সে। আজ কতদিন পর প্রিয় মুখটা দেখল সে। আরোহীর মাথা চক্কর দিয়ে উঠল। এক হাত মাথায় লাগিয়ে রাখলো। কেয়ান আরোহীর সামনে আসলো। আরোহী জিজ্ঞেস করে, আরে ওয়েল আরু, তুমি ঠিক আছো? আরোহীর সমগ্র পৃথিবী গোল গোল ঘুরতে লাগলো। আরোহী কেয়ানের শার্টের খানিকটা অংশ আলতোভাবে ধরে ক্লান্তিমাখা কণ্ঠে বলতে লাগলো, তাকে পাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু ইচ্ছেটা ইচ্ছে রয়ে গেছে। আরোহী জ্ঞান হারিয়ে পড়ে যায়। কেয়ান আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর হসপিটালে নিয়ে আসে আবারও। ডাক্তার আরোহীকে চেক করছিল। সবটা আরোহীর মনে পড়তেই আবারও দু চোখ ভরে উঠল তার। তবে তা গড়িয়ে পড়তে দিল না সে। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ করতে চাইল আরোহী। বার কয়েক শ্বাস ফেলে উঠে বসলো সে। ডাক্তার তাকে কিছু বলতে চাইল, তবে তা না শুনেই আরোহী কেবিন থেকে বের হয়ে আসলো। ডাক্তার ডাকছে তাকে। ম্যাম, শুনে যান একটু। ম্যাম, জরুরি কথা ম্যাম। আরোহী কোনো কথা না বলেই কেবিন হতে বেরিয়ে আসে। হাঁটতে লাগলো সে। নিজের জীবনের সাথে লড়তে হবে তাকে। এইভাবে ক্লান্ত হয়ে পড়লে চলবে না তাকে। আরোহী হাঁটতে হাঁটতে বলতে লাগলো, ক্লান্ত হয়ে পড়ে গেলেও আমি আমার বাবার প্রতিশোধ তুলব। আপনি কখনো দ্বিতীয়বার আমার মনের মধ্যে নিজের স্থান তৈরি করতে পারবেন না। আপনার জন্য শুধু এই মনে আছে তো আছে শুধু ঘৃণা, তীব্র নিন্দা জানাচ্ছি আমি আপনাকে। কেমন লোক আপনি! আপনি তো ডেভিল, কিন্তু তাই বলে এতটা খারাপ, এতটা নীচ হতে পারেন আপনি? কল্পনা হচ্ছিল না আমার। আমি কেন আপনাকে নায়ক ভাবি? আরোহী থামলো। বড় বড় শ্বাস নিয়ে বলে, আমি আপনাকে নিয়ে কেন ভাববো? আমি আপনাকে শুধু ঘৃণা করি। আই হেট ইউ। বুঝলেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি। আমার বাবাকে আজ এতটা অপমান আপনি করেছেন, আমি কি করে ভুলে যাব তা? এর শোধ আমি নিয়েই ছাড়বো অধীর। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড সি। কেয়ান কয়েকবার আরোহীকে ডাকে, শেষে এসে ধমক দিয়ে বলে, ওই কানামি, কথা শোনো না কেন? আরোহীর হাত ধরে থামিয়ে কথাটা বলে কেয়ান। আরোহীর হুঁশ ফিরলে কেয়ানের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? সমস্যা কি জিয়ান? কেয়ান কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, এই মেয়ে একদম আমাকে জিয়ান বলবে না, বলে দিলাম। আরোহী মাথা নাড়িয়ে বলে, উফ, পাগল কথাকার, অসহ্য। বলেই আরোহী হাঁটা দিল। হসপিটাল থেকে বের হয়ে দেখলো তাদের গাড়ি বাহিরে দাঁড়িয়ে আছে। আরোহী কোনো কথা না বলে উঠে পড়ল। কেয়ানও উঠে পড়ে। হাতে থাকা পানির বোতল আরোহীর দিকে বাড়ি দিয়ে বলে, নাও একটু পানি খাও, না হলে তো পানি শূন্যতায় একটু পর আবার জ্ঞান হারিয়ে আমার উপর হেলে পড়বে। আরোহী পানি নিয়ে বলে, আমি মোটেও হেলে পড়িনি। তাহলে কি পড়েছো? জানো তোমাকে রাস্তা থেকে হসপিটাল নিয়ে যেতে আমার কতটুকু কষ্ট হয়েছে? কতটুকু হয়েছে বলে দাও, আমি টাকা দিয়ে দেব। কিয়ানকে তুমি টাকা দেখাচ্ছ? জানো আমার জন্য কত মেয়ে পাগল? হ্যাঁ, পাগলরাই তো তোমার পিছু নেবে, কারণ তাদের মাথায় তো জ্ঞান নেই। জ্ঞান থাকলে কি তোমার মতো ছেলের পিছু নেয় নাকি? কেয়ান রাগ দেখিয়ে বলে, আমার মতো ছেলে মানে কি বলতে চাও তুমি? আরোহী সিটে মাথা এলিয়ে দিয়ে বলে,
তুমি যা বুঝতে চাও আমি তাই বলতে চাই। কেয়ান কথার মধ্যে ঘুরিয়ে গেল। আরোহী বলে, আমার মাথাটা অনেক ব্যথা করছে, বাসায় গিয়ে আগে একটু ঘুম দিতে হবে। কেয়ান আরোহীর কপালে হাত রাখল। আলতোভাবে মাথা টিপে দিতে দিতে বলে, বাসায় গিয়ে ঘুমানোর মতো কোনো ওয়ে নাই, কারণ রাতেই পার্টি। কেয়ান আরোহীর মাথায় হাত দিতেই আরোহীর মনে পড়ে যায় অধীরের কথা। অধীর কিভাবে তার মাথায় বিলি কেটে দিত, বুকে নিয়ে কথা বলতো, কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো। আরোহী দীর্ঘশ্বাস ফেলে, পর মুহূর্তে রাগী গলায় বলে, এই কিয়ান জিয়ান, হাত সরাও। আমি কি বলেছি আমার মাথা টিপে দিতে একবারও? কেয়ান মুখ ফেঞ্চি দিয়ে বলে। ঠিকই বলে, মানুষের ভালো করতে নেই, দূর হ। কেয়ানো সিটে মাথা এলিয়ে দেয়। আরোহীর শরীরটা কেমন খারাপ লাগছে, চোখ দুটো দিয়ে কষ্ট উপচে পড়তে চাইছে, তবে আরোহী তা প্রকাশ করতে চাইছে না, বরং লুকিয়ে রাখতে চাইছে। আরোহী দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে বলে, মন খারাপ করে লাভ কি? দিন তো কেটেই যাচ্ছে, হয়তো কাজের কারণে, নয়তো দীর্ঘশ্বাস পেলে। তবে আমি কখনোই এমন দীর্ঘশ্বাস চাইনি। আরোহী চল শক্ত করে নেয়, চোখ মুখ শক্ত করে মনে মনে বলে, মেমোরি যেসব কিছু সেভ করে রেখেছে, সময় মতো সব প্রতিশোধ করব। খানবাড়ি আজ উৎসবে মেতে উঠেছে। দেশের টপ বিজনেসম্যানরা এখানে উপস্থিত হয়েছেন, শহরের নামি দামি নেতারাও উপস্থিত হয়েছেন খানবাড়িতে। আশিক খানকে চেনে না এমন মানুষ খুবই কম। সব ধরনের লোকদের সাথে আশিক খানের ওঠা বসা রয়েছে। আশিক খানকে রাজনৈতিক দল বেশ ভালো করেই চেনেন, তাকে পলিটিক্যাল লিডার হিসেবে চায় সাধারণ জনতা। আশিক খানের মুখে নাকি বেশ মধু, সবার সাথে ভালো ব্যবহার করাই তার স্বভাব। খানবাড়ির বাগানের দিকে তাই পার্টির জন্য আয়োজন করা হয়েছে। পরিবারের সবাই সেখানে উপস্থিত আছে। সাংবাদিকরা সবাই আশিক খানকে ঘিরে আছে, তাদের ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আশিক খান। কেয়ান আর আবির দুজনেই আলাদাভাবে বসে আছে। আবির কোনো জিনিসই পাত্তা দেয় না। তাদের বাড়িতে এমন এমন অনেক পার্টি হয়, কিন্তু এতে তাকে খুব একটা দেখা যায় না। কিন্তু আজ তার উপস্থিতির কারণ হলো আরোহী। আরোহীর জন্য সে এখানে আছে, না হলে কখনোই বাবার এই পার্টিতে সে আসতো না। আশিক খান হেসে হেসে প্রেসদের সাথে কথা বলছে, তখনই তার নজর যায় বাড়ির মেইন গেটের দিকে। তার নজর অনুসরণ করে ক্যামেরা সহ সবাই গেটের দিকে তাকায়। একটা কালো গাড়ি এসে থেমেছে। হঠাৎ করেই গাড়ির দরজা পা দিয়ে ঠেলে খুলে ফেলে কেউ একজন। আরাবি খান বিড়বিড় করেন, তিনি একদম আশা করেনি অজ্ঞাতকে। কালো প্যান্ট, সাদা শার্ট, তার উপর কালো কোট পরিহিত একজন সুদর্শন যুবক গাড়ি থেকে বের হয়ে এগিয়ে আসছে খানবাড়ির দিকে। যুবকটিকে দেখেই জ্ঞান হারার উপক্রম হলো উপস্থিত সকল রমণীদের। যুবকটি এগিয়ে আসার ভঙ্গিতেই মারা পড়েছে কয়েক যুবতীর উত্তপ্ত হৃদয়। কালো শার্টের বুকের অংশের খানিকটা বোতাম খুলে রাখা, ধবধবে ফর্সা বুকের অংশ দেখা যাচ্ছে। চুলগুলোকে হাত দিয়ে সেট করে রাখা, সিল্কে চুল হওয়ার কারণে কয়েকটা চুল কপালে এসে পড়েছে যুবকটির। বাম হাতে কালো বেল্টের ঘড়ি চকচক করছে। ছেলেটার বেপরোয়া ভঙ্গিতে হেঁটে আসা দেখে এক যুবতী নিচের বুকের ওপর হাত দিয়ে বলে, হায়, আমি তো মরেই গেলাম তার উপর। গম্ভীর মুখে ঝুলে আছে একটা বাঁকা হাসি, তীক্ষ্ণতার চাহনি, ঘন কালো চাপ দাঁড়িয়েছে তার চোখে। ঘায়েল অনেকে, ডার্ক ঠোঁটের বাঁকা হাসি যেন এখনই যুবতীদের প্রাণ নিয়ে ছাড়বে। যুবকটি এগিয়ে আসতেই উৎসুক সবাই তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। খাওয়ারই কথা, কারণ বন্ধু বন্ধুর কাছে আসে, কিন্তু শত্রু কি করে আসে? নিজের সবচেয়ে কাছের ও বড় দুশ্মনকে নিজের পার্টিতে দেখে একটু চমকায়নি আশিক খান, বরং ঠোঁটের কোণে মিথ্যা হাসির রেখা নিয়ে হাত বাড়িয়ে দিল সে। ও হ্যালো মিস্টার অধীর চৌধুরী। অধীর ঠোঁট কামড়ে হাসল। গোপনে হোক কিংবা প্রকাশ্যে, অধীর আর আশিকের দুশ্মনের কথা জানে না এমন লোক কেউ নেই এখানে উপস্থিত। একে অপরের জানের দুশ্মন দুজন একত্রিত হয়ে হাসি মুখে হাত মিলিয়েছে। দৃশ্যটা যেন সবার মাথার ওপর দিয়ে গেল। অধীরকে এখানে কেউ আশা করেনি। সকলেই জানে অধীর আর আশিক নিজের ব্যবসার কাছে একে অপরের শত্রু, তবে পারিবারিক কোনো বিষয়ে হতে পারে এটা কারো জানা নেই। সবার চোখের আড়ালে তারা একে অপরের জানের দুশ্মন, তবে সবার সামনে সাধারণভাবেই থাকে। আশিক খান সব বিজনেসম্যানদের ইনভাইট করেছেন, কিন্তু করেনি অধীর রায় চৌধুরীকে। তাহলে কি তাদের শত্রুতার কারণে এমনটা করেছেন উনি? আসলে তাদের মধ্যে কি এমন শত্রুতা, এই কথা নিয়ে ঘাটাঘাটি করবে সবাই। আর জার্নালিস্টরা তো খাল থেকে ছাল বের করতে 1 মিনিটও নেয় না। তারা জানবে একটু, লিখবে আর একটু, এদের কাজটাই কি? আশিক খান এইসব ভেবে অধীরকে নিচের পার্টিতে ইনভাইট করেছে। অধীরও শোষু করে চলে এলো।
অধীর আশিকের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে বলে, ভুল বললেন মিস্টার খান, আমার নাম অধীর চৌধুরী নয়, বরং অধীর রায় চৌধুরী। আশিক মনে মনে অধীরকে কারি দিল, তবে মুখে হাসি বজায় রেখে বলে, জি জি, তাই তো ওয়েলকাম অ্যান্ড এনজয় দ্য পার্টি। অধীর হাসল। তার সাথে এসেছে শুভ্র। অধীরকে দেখে রাগ চড়ে যায় আবিরের। রাগে চোখে অধীরের দিকে চেয়ে আছে সে। আবিরের কাছে গিয়ে অধীর বলে, কি অফিসার, তুমি যে এতটাই সত্য তা তো জানতাম না। নিজের বাবাকেও ছাড়লে না শেষমেশ। আবির চল শক্ত করে বলে, আইন অন্যায়কে ছাড় দেয় না অধীর। আই নো দ্যাট। তা আমাদের এখানে হঠাৎ? অধীর চারপাশে চোখ বুলিয়ে বলে, একটা ফুল হারিয়ে ফেলেছি, সেটাই কুড়িয়ে নিতে এসেছি। বাগানে হাজারো ফুল আছে, সেখান থেকে নিজের যোগ্য কাউকে বেছে নেন। সেই হারিয়ে যাওয়া ফুলের কথা ভুলে যান, আপনি তার যোগ্য নন। কথাটা বলেই আবির সেইখান থেকে চলে যায়। অধীর বাঁকা হাসলো, বিড়বিড় করে বলে, কে কার যোগ্য নয় এটা তো সময় বলবে। আমি তো জানি আমি তার যোগ্য নই, তাই তো বারবার তার কাছে ফিরে আসি। ওয়াও, ছেলেটা কতটা হ্যান্ডসাম দেখেছিস তোরা? হ্যাঁ রে, একদম আগুনের গোলা। উফ, কেমন করে তাকায় দেখ, এক দেখায় ঘায়েল করে দেয়। দেখতে একদম মাফিয়ার টাইপের, তাই না? মেয়েরা এমন আরো অনেক কয়েক কথা বলেছে। এক মেয়ে তো অধীর আসার পর থেকেই তার সাথে কথা বলার চেষ্টা করছে, তবে অধীর অন্য লোকদের সাথে কথা বলতে ব্যস্ত হওয়ার কারণে ব্যর্থ হচ্ছে। অধীর ঠিক বুঝতে পারছে যে মেয়েগুলো তার উপর হামাগুড়ি খেয়ে পড়ার চেষ্টা করছে, তাতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সে নিজের মতো কথা বলতে ব্যস্ত। কয়েকজন মেয়ে গোল হয়ে অধীরকে নিয়েই কথা বলছে। ছেলেটা কি সুন্দর, ইস, আমি যদি ওর গার্লফ্রেন্ড হতাম। জানলা দিয়ে এমন অদ্ভুত কথাবার্তা শুনে অবাক হলো আরোহী। বাগানের কাছে দ্বিতীয় তলায় তার রুমটা। বারান্দায় এসেছিল টেবিলটা নিতে। বারান্দার নিচে দাঁড়িয়ে কিছু মেয়েদের এমন উদ্ভট কথাবার্তা শুনে বেশ অবাক হয় সে। বুঝলো না কার কথা বলছে তারা। আরোহী কোনো পাত্তা না দিয়ে সোজা রুমে চলে যায়। পার্টিতে যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সকাল হতেই অনেক ধকল গিয়েছে তার উপর দিয়ে, এতে বেশ ক্লান্ত আরোহী। তাই তো হসপিটাল থেকে ফিরেই কিছু না বলে সোজা নিচের রুমে এসে ঘুমিয়ে পড়েছিল সে। মাত্র ঘুম থেকে উঠল সে। আরোহী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো, অবাক হয়ে বলে, এত এলোমেলো লাগছে কেন আমাকে? আরোহী শাওয়ার নিতে চলে যায়। একটা লম্বা শাওয়ার শেষ করে বেরিয়ে আসলো সে। গায়ে জড়িয়ে আছে গোলাপি রঙের গোল জামা। ভেজা চুল হতে টপ টপ করে পানি পড়ছে, যার কারণে পিঠ আর কোমরে বেশ অংশ ভিজে গিয়েছে। আরোহী টাওয়েল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো আর ভাবতে লাগলো কার কথা বলছিল মেয়েগুলো। নিশ্চয়ই জিয়ান ক্যানের কথাই বলছিল। বেটা আসলেই সুন্দর। না, সুন্দর না, বান্দর। শুধু মেয়েদের সাথে ফ্লার্ট করার ধান্দা থাকে। আরোহী কথাটুকু বলে একটু হাসলো। আচ্ছা, তার কাছে সবচেয়ে সুন্দর পুরুষকে? আরোহী চোখ বন্ধ করলো, হাত তার থেমে যায়। চোখের সামনে ভেসে আসলো এক সুদর্শন যুবকের মুখশ্রী। হৃৎপিণ্ডের ধকধক শব্দটা বেড়ে যায়। চট করে চোখ খুলতেই রুমের লাইট অফ হয়ে যায়। আরোহী অবাক হয়ে যায়। তাদের বাড়িতে লাইট চলে যাওয়ার কোনো কথাই নেই। তাহলে আরোহী বারান্দায় উকি দিতেই দেখলো নিচে লাইট আছে। আরোহী বিড়বিড় করে বলে, বাড়ির সবখানেই তো লাইট আছে, তাহলে আমার ঘরে কি হলো? জ্যাক। নামটা উচ্চারণ করতে করতে দরজা খুলে পা বাড়ায় বাইরের দিকে। দরজা খুলে যে না এক পা বাইরের দিকে দিয়েছে, অমনি কেউ হঠাৎ করে দরজা দিয়ে প্রবেশ করে আরোহীর হাত ধরে খুবই দ্রুততার সঙ্গে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। আকস্মিক কাণ্ডে হতবুদ্ধি নির্বাক হয়ে যায় আরোহী। চোখ খিচে বন্ধ করে আছে সে। কি হলো কিছুই তার বোধগম্য হলো না। অন্ধকার রুমে পিংপতন নীরবতা বিরাজ করছে। শুধু দুজন মানবীর হৃদযন্ত্রের দিক দিক শব্দ ছড়িয়ে আছে চারপাশ। আরোহী সবটা বুঝে উঠতে বলে, কে 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 আপনি? অজ্ঞাত নিচের মুখটা আরোহীর মুখের দিকে ঝুঁকিয়ে নিল। শীতল কণ্ঠে ফিসফিস করে বলে, আমি জান। চোখ বড় বড় হয়ে যায় আরোহীর। হয়তো তার ধারণা ভুল, সে হয়তো ভুল শুনেছে। তবে এতটা কাছের মানুষের কণ্ঠ কি অপরিচিত হতে পারে কখনো? না, কখনো আরোহীর ধারণা ভুল হতে পারে না। কিন্তু মন মানতে চাইছে না। এটা কি করে সম্ভব? আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? কে কে কে? লোকটা তার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট দিয়ে কানের লতি স্পর্শ করলো। মৃদু কেঁপে উঠল আরোহী। লোকটা ফিসফিস করে বলে, তোমার টেবিল। অন্তরাত্মা কেঁপে উঠল আরোহীর। বড় ফেরেনায় জমে গেল সেখানে সে। ঠোঁট দুটো তেড় তেড় করে কাঁপতে লাগলো।
লোকটা গলার কাছে এসে সজোরে কামড় বসিয়ে দিল। মৃদু আর্তনাদ করতে লোকটা আরো শক্ত করে চেপে ধরে বলে, কি হলো প্রিন্সেস, এখনো চিনতে পারলে না আমায়? আমি সুইটহার্ট, তোমার প্রাণ প্রিয় ডেভিল হাজব্যান্ড। আরোহী কাপা কাপা কণ্ঠে বলে। অধীর। অধীর শব্দ তুলে হাসল। খানিক সময় হেসে আবারও আরোহীর কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ইয়েস ইয়েস মাই কুইন, ইউ আর রাইট। অধীর, দ্য অধীর রায়চৌধুরী। অধীরের ফিসফিস কণ্ঠের কথা শুনে শরীর অবশ হয়ে আসছে ক্রমাগত আরোহীর। নড়তেও পারছে না সে। অধীর বেশ শক্ত করে তাকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। আরোহীকে বলে, আপনি? অন্য কাউকে আশা করেছিলে বুঝি ম্যাম? আরোহী মুহূর্তেই শক্ত হয়ে যায়। নিজেকে দুর্বল করবে না সে, কিছুতেই না। শক্ত গলায় বলে, এখানে কেন এসেছেন? অধীর পাকা হাসল। আরোহীকে ঘুরিয়ে নিল। তার দুই হাত নিচের এক হাতের মধ্যে নিয়ে অন্য হাতে আরোহীর ভিজা চুল সরিয়ে সেখানে নিচের উষ্ণ স্পর্শ করে ঘোর লাগা কণ্ঠে বলে, অনেকদিন হলো নিজের বউকে কাছে পাই না, কতদিন দেখি না আমার বউটাকে, তাই চলে এলাম শ্বশুর বাড়ি বউটাকে একটু আদর করতে, একটু ভালোবাসতে। কথাটা বলেই আরোহীর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল সে। আরোহী শীতল হয়ে যায়। সর্বাঙ্গ জমে গেছে তার। এক চুলো নড়চড় করার শক্তি পাচ্ছে না সে। আরোহী অধীরের ছোঁয়ার মাঝে হারিয়ে যেতে চাইল। নিঃশ্বাস ক্রমাগত ভারী হয়ে আসছে তার। অধীরের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই মৃদু কেঁপে উঠছে সে। হঠাৎ করে মস্তিষ্ক চারা দিয়ে উঠল আরোহীর। চোখ খুলে অধীরের থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতে বলে, বউ কিসের বউ? কার বউ? কে বউ? ভুলে গিয়েছেন নাকি সব কিছু? মিস্টার চৌধুরী, ছাড়ুন আমাকে। জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছিটকে দূরে সরতে নিলেই অধীর আবারও ধরে নেয় তাকে। একদম দেয়ালের সাথে চেপে ধরে। নিচের দুই হাত দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে পড়ল অধীর। আরোহীও অধীরের চোখে চোখ রাখল। বারান্দা দিয়ে মিটমিট আলো ঘরে প্রবেশ করেছে। এই আবছা আলোয় অধীরের চোখ দেখা যাচ্ছে অল্প স্বল্প। অধীর বাঁকা হাসি দিয়ে বলে, আমার বউ, অধীর রায়চৌধুরীর বউ। আরোহী দাঁতের দাঁত চেপে বলে, সবটা ভুলে গিয়েছেন বোধহয়। অধীর আরোহীর ওপর ঝুঁকে পড়ল। তারপর নেশা ভরা কণ্ঠে বলে, না, কিছুই ভুলে যাইনি আমি। আরোহী রাগী গলায় বলে, তাহলে আমার হাতে মরতে এসেছেন? তবে আপনাকে তো আমি এত সহজে মারব না অধীর চৌধুরী। অধীর হাসল। তারপর একই কণ্ঠে বলে, সময় বলে দেবে কাকে কিভাবে মারবে জান। হুফ, এখন এসব বাদ দাও, আপাতত আমার কাজটা করে নেই আগে। আরোহী না বুঝে বলে, কাজ? কিসের কাজ? আমার বাড়িতে আপনি আসলেন কি করে? অধীর আরোহীর কাঁধের কাছে গিয়ে বলে, নিজের শ্বশুর বাড়িতে আসতে কি কারো পারমিশন নেব নাকি জান? আরোহীর রেগে গিয়ে দিল অধীরের বুকে ধাক্কা। এতে অধীরের কিছুই হলো না, বরং নাটকীয় ভঙ্গিতে বলল, উফ প্রিন্সেস, এমন করে আর মেরো না প্লিজ। এমনিতেই বউয়ের শূন্যতায় কয়েকদিনে অবস্থা খারাপ আমার। আরোহীর রেগে গিয়ে বলল, এই একদম বাজে বলবেন না বলে দিলাম। কী সব বলছেন আপনি? ওহ, এক মিনিট, এখন বুঝতে পারছি। কি বুঝলে? আপনি নিজের মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাকে ভুলাতে চান, তাই না? বাট মিস্টার চৌধুরী, আপনি এবার ফেল হয়ে গেলেন। এবার হাজার কথা বললেও এই আরোহী খান গলে যাবে না। আমি নিজের প্রতিশোধ নিয়েই ছাড়ব। অধীর আরোহীর কপালের সাথে নিজের কপাল লাগিয়ে নেশা ভরা গলায় বলল, প্রতিশোধ তো নেব জান, কিন্তু প্রতিশোধ হলো প্রতিশোধের জায়গায়, আর বউ হলো বউয়ের জায়গায়। আমি দুইটাকে দুই রকম ভাবে দেখি। এখন আমি বউয়ের জায়গায়। কথাটা বলেই আরোহী নরম তুলতুলে ওষ্ঠকে নিজের উষ্ণ ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল অধীর। চোখ বড় বড় হয়ে এলো আরোহীর। অধীর এমন কিছু একটা করবে তা তার ধারণায়ও ছিল না। আরোহী কত সময় শক্ট হয়েছিল। পরপর কারণ অনুভব করতেই হাত দিয়ে অধীরকে সরাতে চাইল সে। তবে তার সাথে পেরে ওঠা তো সম্ভব নয়। আরোহী অধীরকে ঘৃণা করে, ভালোবাসা ভুলতে চায় সে। আজ অধীরের ছোঁয়াতে হারিয়ে যেতে চাইলেও মস্তিষ্কের মাঝে বিচরণ করতে লাগলো অতীতের সব স্মৃতি। কিভাবে আরোহীকে আঘাত করেছিল অধীর, কিভাবে রাইমার সাথে মিলে তাকে কষ্ট দিয়েছে, সবটা মনে পড়তে রাগে ক্ষোভে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো তার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হতেই অধীর ছেড়ে দেয় আরোহীকে। হাঁপাতে লাগলো দুজনেই। প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি আমার প্রতিটা যন্ত্রণাদায়ক স্পর্শে অনুভব করবে প্রিন্সেস। নিজের ঠোঁট মুছে কথাটা বলে অধীর। আরোহীর রাগী গলায় তেড়ে এসে কিছু বলতে যাবে, তখনই অধীর তার হাত ধরে নিজের বুকের সাথে লেপ্টে ধরে চোখে চোখ রেখে বলে, রিল্যাক্স জান, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই তো। এই খেলাটা তো প্রেমের নয়, তাই না?
আরোহী নিচের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে রাগী গলায় বলে, হ্যাঁ, এটা প্রেমের খেলা নয়, এটা হলো ঘৃণার খেলা, যেটাতে জয় হব আমি। জয় বিজয় তো পরের কথা, আমার চোখে এখনো বেশি সময় তাকিয়ে থাকার ক্ষমতাও তো তোমার হয়নি। হঠাৎ করে লাইট ফিরে এলো। স্পষ্ট হলো অধীরের মুখ। বাঁকা হাসি নিয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে সে। আরোহী কয়েক মিনিট থমকে যায়। হৃৎপিণ্ডের গতিবেগ ওঠানামা দেখে এখনই জ্ঞান হারাবে সে। কতদিন পর শখের পুরুষের মুখে দর্শন করলো সে। দুর্বল হয়ে পড়লো আরোহী। মন চাইলো অধীরের বুকে মাথা লাগিয়ে শুয়ে থাকতে। আরোহীকে দুর্বল হতে দেখে অধীর বাঁকা হাসলো। কবর জড়িয়ে ধরে নিজের আরো কাছে নিয়ে এলো তাকে। চোখে চোখ রেখে বলে, পারবে কি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে ঘৃণার যুদ্ধ করতে? আরোহী দুর্বল হয়ে পড়ছে ক্রমাগত। অধীর আরোহীর মুখের ওপর পড়ে থাকা চুলগুলোকে কানের পেছনে গুজে দিতে দিতে বলে, আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আবার এই মুখটা তোমাকে আবারও দেখাতে হবে। আরোহী ধরা গলায় বলে, এমনটা না করলেও পারতেন। অধীর তাচ্ছিল্য হাসি দিল। কি করব বলো, তোমাকে কষ্ট দিয়ে তো আমি আনন্দ পাই। আবারও মন ভেঙে গেল আরোহীর। চোখ টলমল হয়ে আসলো তার। দম বন্ধ হয়ে আসছে রীতিমতো। কষ্টে নেতিয়ে পড়বে এখনই অধীরের বুকে। কিন্তু পর মুহূর্তেই আরোহী সোজা হয়ে দাঁড়ায়। মনে মনে বলে, দীর্ঘ 1 মাস ধরে নিজেকে এত স্ট্রং করার পরও আমি আজ তার সামনে দুর্বল হয়ে পড়েছি কেন? আমি কেন তাকে দেখে সব ভুলে যাচ্ছি? না, আমি ভুলতে পারি না, কোনো মতেই ভুলতে পারি না সে আমার সাথে কি করেছে। আরোহী চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে। চোখ খুলে অধীরকে দিল এক ধাক্কা। ধাক্কাটা এতটা জোরে লেগেছে যে অধীর আরোহীর থেকে ছিটকে কয়েক কদম পিছিয়ে যায়। আরোহীর রাগী গলায় বলে, আমাকে কষ্ট দিয়ে আপনি আনন্দ পান, কিন্তু আমি তো কষ্টের মধ্যে নেই। এখন আপনি কেন এসেছেন? অধীর নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, তোমায় কষ্ট দিতে। কষ্ট? সেটা আবার কি? তাচ্ছিল্যের স্বরে বলে আরোহী। অধীর তা দেখে এগিয়ে এসে বলে। আরোহীর চোখ ছলছল করলো। তবে সে দুর্বল হলো না এবার, বরং তাচ্ছিল্যের স্বরে চোখে চোখ রেখে বলে, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পরিবর্তন হওয়ার মতো আর ভয়ঙ্কর যুদ্ধের কষ্ট কি আছে? অধীর হাসলো। তার এই হাসিটুকুতে হারিয়ে যায় আরোহী। অধীর আরোহীর এমন দৃষ্টি দেখে ফিস ফিস করে বলে, ম্যাম, আপনি যেই দুর্বল, আমার সামান্য হাসিটুকু সহ্য হয় না আপনার, আর বলছেন প্রতিশোধ নেবেন? টু মাচ ফানি। আরোহী থতমত খেয়ে যায়। নিজেকে ধিক্কার জানিয়ে কঠিন গলায় বলে, আমি আপনাকে ঘৃণা করি। আর কি বললেন? আপনার হাসি আমার সহ্য হয় না। ঠিক তা না মিস্টার চৌধুরী, আমি আপনার হাসি এই জন্যই দেখছিলাম, কারণ এটা আপনার জীবনের শেষ হাসি। এরপর কখনো আপনি হাসবেন না, বরং কান্না করবেন। ওহ জান, কত অজুহাত দিবে বলো তো? এটা কেন বলছো না যে তুমি আজও আমায় ভালোবাসো? আরোহী একদম নিকটে গিয়ে কথাটা বলে অধীর। আরোহী কঠিন গলায় বলে, ভালোবাসা? কাকে বলে ভালোবাসা? আমি আপনাকে ভালোবাসি, এই ভুল ধারণা নিয়ে আপনার ঘুম হয় কি করে? এটা আমার ধারণা নয়, এটা রিয়েলিটি। না, এটা আপনার ভুল ধারণা। আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই, আছে শুধু ঘৃণা। আরোহী থামল। গলা কাঁপছে তার। হয়তো প্রিয় মানুষটির সাথে এত জোরে কথা বলার কারণে, মন থেকে কথাগুলো না বলার কারণে। আরোহী নিজেকে শক্ত করে বলে, নারীর ঘৃণা ভয়ঙ্কর জিনিস। এই ঘৃণা যে জায়গায় পড়ে সেখানটা পুড়ে কলসিটি হয়ে যায়। আর আমার ঘৃণা তো হেরা সাধারণ থেকেও অতুলনীয়। অধীর তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, আর এই ঘৃণার কারণটা কি? আরোহী চমকায়। ভরকে যায় সে। লোকটা কি তার সাথে মজা করছে, নাকি তার পুরনো ক্ষতগুলোকে জাগ্রত করার চেষ্টা করছে? আরোহীর রাগী গলায় বলে, আমার সাথে মজা করছেন? মজা তো বউয়ের সাথেই করব। আমি আপনার বউ নই। তাহলে কি? শত্রু। জান নিয়ে নেব আপনার। কথাটা বলেই অধীরের থেকে নিজেকে ছাড়িয়ে টেবিল থেকে ফল কাটার ছোট ছুরিটা নিয়ে নিল আরোহী। সোজা অধীরের বুকের ওপর লাগিয়ে ধরে। হঠাৎ এমন কিছু একটা হওয়াতে বিন্দুমাত্র অবাক হল না অধীর। ছুরি ধরে রাখা আরোহীর হাতের ওপর হাত রেখে চোখে চোখ লাগিয়ে বলে, পারবে নিজের জানের জান নিতে? আরোহী চমকে যায়। নির্বাক হয়ে হাত কেঁপে উঠল তার। অধীর তীক্ষ্ণ নজর দিয়ে বলে, কষ্ট হবে না একটু? হাত থেকে ছুরিটা মাটিতে পড়ে যায় আরোহীর। জোরে জোরে নিঃশ্বাস নিল সে। তারপর অধীরের থেকে দূরে সরে এসে পড়ল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। আরোহী চিৎকার করে বলে, না, একটুও কষ্ট হবে না আমার।
আর হলেও আপনার দেওয়া কষ্টের কাছে এই কষ্ট কিছুই না। আমি আপনাকে ছাড়বো না। তো ধরে রাখো। কেন রাখবো? ভালোবাসো না আমায়? আপনি বাসেন? অধীর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আজও কোনো জবাব দিল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল। আরোহী তা দেখে তাচ্ছিল্যের স্বরে বলে, আপনি আমাকে ব্যবহার করলেন, কিন্তু ভালো আর বাসলেন না। অধীরের দিকে তাকিয়ে টলমল চোখে শক্ত গলায় বলে। হায় আফসোস। অধীর হাসল। তা দেখে আরোহী কঠিন গলায় বলে, আপনি ভেবেছেন আমি আপনার দূরত্বে মরে যাব? জি না মিস্টার চৌধুরী, তাহলে ছুরিটা ফেলে দিলে কেন? ইচ্ছে করেই ফেলে দিয়েছি, কারণ আপনাকে আমি এক নিমেষেই মারব না। আমি আপনাকে তিলে তিলে শেষ করব। অধীর দুই দিকে ঘাড় নাড়ায়, দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে আরোহের দিকে এগিয়ে আসে। ঠোঁটের শয়তানি হাসির রেখা টেনে ফিসফিস করে বলে, তো আর কিসের দেরি? মিস খান, তাহলে শত্রু শত্রু খেলাটা শুরু করা যাক এবার। আরোহী মুখ শক্ত করে নিল, কঠিন স্বরে বলে, ইয়েস স্যার, এবার খেলা শুরু করব। অধীর দুপা এগিয়ে এসে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে বলে, তাহলে সূচনাটা আমিই করি। আরোহী বুঝল না অধীরের কথা। তখনই নিচ হতে বেশ হট্টগোলের শব্দ ভেসে আসলো কানে। আরোহী চমকে যায়, নিচের দিকে দৌড় দেয়। তখনই অধীর আরোহীর এক হাত চেপে ধরে নিচের কাছে নিয়ে আসে। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, কাম ডাউন প্রিন্সেস, এখনো সূচনা ভালো করে হয়নি। আরোহী অস্থির গলায় বলে, হাত ছাড়ুন আমার। নিচে কি হচ্ছে? সবাই তো চিৎকার করছে কেন? ছাড়ুন আমাকে। ওকে প্রিন্সেস, তবে আস্তে আস্তে যাও, খেলাটা ভালো করে শুরু হতে দাও। আরোহী অধীরের থেকে নিচের হাত সারিয়ে নিচের দিকে যায়। অধীর পেছন থেকে হাসতে লাগলো। অট্ট হাসিতে ফেটে পড়ছে অধীর। সোফায় শব্দ করে বসে পড়ল। মাথার পেছনে দুই হাত ভাঁজ করে শুয়ে পড়ল সে। ওপরের দিকে তাকিয়ে বলতে লাগলো, দ্য গেম উইল স্টার্ট নাও। 3, 2 অধীর উঠে বসলো। তারপর মুখ শক্ত করে বলে, and 1। বাঁচাও বাঁচাও, এখানে বোম আছে, বাঁচাও। আরোহী নিচে ছুটে আসলো। বাগানের দিকে আসতেই অবাক হয়ে গেল সে। সব মেহমানরা এদিক সেদিকে ছোটাছুটি করছে। কে কার আগে বের হবে এই নিয়ে হট্টগোল লেগে গিয়েছে মেইন গেটের কাছের দিকটায়। অতিথি তো কম নয়, এত মানুষের ভিড়ে কিছুই বুঝে উঠতে পারছে না আরোহী। সবাই ছুটে এই দিকটাই আসছে। মেইন গেট বন্ধ হওয়ার দরুন কেউ বের হতে পারছে না, তাই গেটের দিকটাই বেশি ভিড় জমে আছে। আরোহী বুঝলো না এরা এমন করছে কেন। আরোহী কাউকে কি জিজ্ঞেস করবে? কেউ তার কথা শোনার অবস্থায় নেই। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করছে। কি একটা অবস্থায় পড়ে গেল আরোহী। আরোহী নিজের পরিবারের কাউকে এখানে দেখছে না। আরোহী ভিড় ঠেলে অনেক কষ্টে বাগানের মাঝে যায়। সেখানেও একই অবস্থা, সবাই ছোটাছুটি করছে। আরোহী একজনকে জিজ্ঞেস করে, আরে আরে কি হয়েছে? আপনারা এমন করে ছুটোছুটি করছেন কেন? লোকটা একটু পরে বলে। কথাটা শুনেই হতবাক হয়ে যায় আরোহী। মাথায় কোনো কিছুই ঢুকছে না তার। বিড়বিড় করলো, আমাদের বাড়িতে বোম আসছে কোথা থেকে? কি বলছে সে? কথাটা বলতে বলতে আরোহীর নজর তার বারান্দার দিকে যায়। সেখানে অধীর দাঁড়িয়ে আছে, দুই হাত উঁচু করে রেলিংয়ের উপর রেখে মাথাটা নিচু করে আরোহীর দিকে তাকিয়ে ছিল সে। আরোহী তাকাতেই দুই আঙুল দিয়ে নিচের ঠোঁট স্পর্শ করে হাওয়াতে উড়িয়ে দেওয়ার মতো করে আরোহীর দিকে তাকায়। আরোহীর বুঝতে আর বাকি রইল না এইসব অধীরের কাজ। আরোহীর রাগী গলায় বলে, আপনাকে তো আমি। তাতে দাঁত চেপে সহ্য করলো সে। বিড়বিড় করে বলে, কাম ডাউন আরু, কাম ডাউন। ওকে তো পরে দেখবো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। আর বাবা কোথায়? আরোহী বাবা বাবা বলে ডাকতে লাগলো। অধীর তা দেখে বিরক্ত হলো। বিরক্তিকর স্বরে বলে, এমন যদি শ্বশুর হয় তাহলে বউকে কাছে পাওয়া যাবে না কখনো। শালা শ্বশুর আমাকে আর শান্তি দিল না। আরোহী ছুটে যায় ভিড়ের মাঝে। আশিক খান বা অন্য কাউকেই খুঁজে পাচ্ছে না সে। আরোহী বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। আরোহী থামল, নিজেকে শান্ত করে সে কোমরে হাত দিয়ে ভাবল, আমি আগে শান্ত হইনি, আগে কনফার্ম হইনি আসল কাহিনী কি। আসলেই কি বাড়িতে বোম আছে, নাকি এটা শুধুই গুজব? আরোহী চতুর দৃষ্টিতে আশপাশ দেখল। লোকজন সবাই ছোটাছুটি করছে। তাদের ভারসাম্যতে এখানে বোম আছে, আর সেটা কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হবে। তবে এত সময় গড়িয়ে গেল, বোম তো ব্লাস্ট হলো না, তাহলে নিশ্চয়ই এটা গুজব। তবে এদের শান্ত কি করে করা যায়? আরোহী ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। আশপাশ বারবার দেখতে লাগলো। বুঝতে চাইলো আসলে কোথা থেকে কি হচ্ছে। হাঁটতে হাঁটতে একটা বিকট শব্দ শুনতে পেল সে।
শব্দটা বেশ অন্যরকম লাগছে তার কাছে। শব্দের উৎপত্তি খুঁজতেই লক্ষ্য করলো সামনে একটা টেবিলটা কেমন কাঁপছে। আজব, টেবিল কাঁপছে কি করে? আরোহী কৌতূহলবশত একটু নিচু হয়ে টেবিলের নিচটা দেখল। নিচে তাকাতে চোখ তার কপালে। আরোহী অবাকের শেষ পর্যায়ে দাঁড়িয়ে পড়ল। সে এখন রাগ করবে নাকি হাসবে, এই নিয়ে পড়ে গেল মহাবিপাকে। আরোহী নিচের কপাল চাপড়াতে লাগলো। হুঙ্কার ছেড়ে বলল, জিয়ান কিয়ান। কিয়ান মেয়েটাকে ছেড়ে আরোহীর দিকে তাকায়, কিন্তু মেয়েটা আবারও কিয়ানকে জড়িয়ে ধরে। ভয়ে বলতে লাগলো, আমার বেশ ভয় করছে, বোম ফেটে গেলে আমি মরে যাব তো। আরোহী ভ্রু কুঁচকে নেয়, তারপর বিড়বিড় করে বলে, ন্যাকা। হুম। আরোহী কিয়ানের দিকে তাকিয়ে ঝাড়ে দিয়ে বলে, এই তুমি এখানে এই টেবিলের নিচে কি করছো? কিয়ান নিচের চেহারাটা বাচ্চাদের মতো বানিয়ে অসহায় কণ্ঠে বলে, দেখো না, আমি ভালো করে দাঁড়িয়েছিলাম, কোথা থেকে এই রমণী এসে আমার কোলে উঠে পড়লো, সোজা এই টেবিলের নিচে এসে আমাকে জড়িয়ে ধরলো। গড, আমি এত সুন্দর কেন? আরোহী সরু চোখে কিয়ানকে দেখল, বিরক্ত নিয়ে বলল, ও তোমার কোলে উঠে পড়লো আর তুমি ওকে কোলে নিয়ে এখানে বসে থাকলে? কিয়ান কান্না করার মতো ভাব নিয়ে বলে, আর বলো না, এই মেয়েকে যদি একটু দূরে সরিয়ে দেয় তখনই এই রমণী কান ফাটানো চিৎকার দিয়ে আমার কানের 12টা বাজায় দেয়। অকালে নিজের কান হারানোর মতো দুঃসাহস আমার নেই। বিয়ের পর আমার বউ আমাকে কত কথাই না শুনিয়ে ছাড়বে যদি কান না থাকে। আরোহী বিরক্ত হলো কিয়ানের উদ্ভট সব কথাবার্তায়। বিরক্ত নিয়ে বলে, এই নাটক কম করো, এখন বেরিয়ে আসো বাইরে। কি সব হচ্ছে? আর বোম কোথায়? বাবা মা ভাইয়া সবাই কোথায়? এখনই বেরিয়ে আসলো। কিয়ান টেবিলের নিচ হতে বেরিয়ে আসতে নিবে, তখনই মেয়েটা চিৎকার দিয়ে উঠল। কিয়ান নিচের কান ধরে নিল, মাথা চক্কর দিয়ে উঠল। কিয়ান অসহায় কণ্ঠে মেয়েটাকে বলে, ওহে প্রিয় রমণী, ইহা তুমি না করলেও পারতে। আরোহী এবার চেঁচিয়ে বলে, এই যে মিস্টার, নাটক কম করো, না হলে এমন নাটক বানিয়ে দেব না যে জীবনেও নাটকের নটাও জানবে না। এখানে বোম আছে তো? আরোহী বিরক্তি নিয়ে বলে, এখানে কোনো বোমা নেই, সবটা মিথ্যা গুজব। কিয়ান তা শুনে মেয়েটার হাত তার থেকে ছাড়িয়ে দিল এক ঝাড়িতে। অসভ্য ইতর রমণী কোথাকার। মেয়েটা একটু ন্যাকামির স্বরে বলে, শোনেন, না আসলে? কিয়ান চোখ মুখ খিচে বলে, নাটক কম করো প্রিয়। কথাটা বলে আরোহীর হাত ধরে টানতে টানতে এগিয়ে এলো। আরোহী হঠাৎ এমন হওয়াতে রেগে যায়। কিয়ানকে বলে, এই তুমি আমাকে টানছো কেন? কিয়ান হাঁটতে হাঁটতে বলে, আর একটু ভাব নিচ্ছে আর কি। এই পরিস্থিতিতে কোনো ফান করার মতো অবস্থা আছে? কিয়ান থামল। আরোহী কিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা গেল মাইকের সামনে। কিয়ানও তার পিছু পিছু গেল। আরোহী মাইক নিয়ে কিছু বলতে লাগলো, তবে আশ্চর্যজনকভাবে মাইক কাজ করছে না। কিয়ান অবাক হয়ে বলে, কিছু সময় আগে ও তো ভালোই চলছিল, হঠাৎ করেই নষ্ট হয়ে গেল। আরোহী রাগী হাতে মাইকটা মাটিতে ছুঁড়ে মারল। আরোহী কিয়ানের উদ্দেশ্যে বলে, দেখো, সবাই হট্টগোল লাগিয়ে দিয়েছে, তাই প্রথমে গিয়ে তুমি মেইন গেট খুলে দাও, আর আমি এদিক দিয়ে দেখছি। আরোহী যেতে রয় তখনই কিয়ান তার হাত ধরে। কিয়ান শান্ত কণ্ঠে বলে, আরও এখানে আসলেই বোম আছে। চোখ বড় বড় হয়ে যায় আরোহীর, মাথা কাজ করা বন্ধ করে দিল। কিয়ান নিচু কণ্ঠে বলে, আমি আর আবির প্রথম থেকেই এটার আভাস পেয়েছি। শত্রুপক্ষরা মামার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করে, প্রথমে গুজব ছড়িয়েছে। আমিও প্রথমে এটাকে গুজব মনে করছি, কিন্তু আসলে এখানে বোম আছে। আমাদের হাতে মাত্র 30 মিনিট সময় আছে, এর মধ্যে কি করা যায়? মামাকে আর মামিকে আবির আগেই বের করে দিয়েছে। মামার উপর হামলা করার চেষ্টা হয়েছে। মেন গেট বাইরে থেকে তালা দিয়েছে, তারা এখন কেউ বের হতে পারবে না। আরোহী বাকরুদ্ধ হয়ে যায়। মাথায় কিছুই আসছে না তার। মাথা রীতিমতো ঘুরছে এখন। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না সে। প্রথমেই তার মাথায় এটা এলো, এতগুলো মানুষের প্রাণ আপনি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য নিয়ে নেবেন অধীর? আপনি এতটা নিচু হতে পারেন? ছি অধীর, ছি। এখন তো আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো একজন জঘন্য মানুষকে ভালোবেসেছিলাম। ছি। আরোহী বার কয়েক নিঃশ্বাস নিল। নিজেকে সামলে আরোহী বলে, আর যাই হয়ে যাক, এই শত্রু শত্রু খেলার মাঝে এতগুলো মানুষের প্রাণ যেতে পারে না। কি করা যায়? আরোহী মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। মাথা পুরোটাই থেমে গিয়েছে তার। আরোহী কিয়ানকে বলে, বোম আসলে কোথায়? সঠিক জানি না, তবে বাগানের মাঝেই আছে।
কতটা সময় আছে? 30 মিনিট। আরোহী সোজা হয়ে দাঁড়ায়, কিয়ানকে বলে, দরকার হলে নিজেরা মরে যাব, তবে অন্য কারো গায়ে আসতে দেব না। পেছনের দরজায় সবাইকে নিয়ে চলো। কিন্তু সেখানটাও তালা ঝুলিয়ে দিয়েছে।